ফিরে এসেছি আমার বাবা মায়ের বদলা নিতে। বেদ ছিল দৃঢ় প্রতিজ্ঞ। যাই হোক, সে মুম্বাইয়ে নিজের একটা জায়গা বানাবেই। কিন্তু তার পকেটে একটাও পয়সা ছিল না। অনেক চেষ্টার পর অবশেষে সে একটি ডেলিভারি বয়ের চাকরি পেল। দিনে বড় বড় বিল্ডিংয়ে যেত, আর রাতে দেয়ালি ছিল তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, যেখানে সে তার যন্ত্রণার কথা নয়, তার লক্ষ্য লিখত। তার হাতে থাকা এই বলটা শুধু একটা বল নয়, মানুষের জন্মদিন। আর আমি ওহ প্রেমিক বাবু, পুরো গল্পটাই শোনাবি নাকি? তোর হাতে আছে 9 মিনিট, শুধু 9 মিনিট। চল তাড়াতাড়ি। এ কথা শুনে বেদ সব প্যাকেট তুলে নিল এবং চিতার মতো দৌড়াতে দৌড়াতে সবার ডেলিভারি দিতে বেরিয়ে পড়ল। এ বোকা লোকটা বাইকটা নিল না কেন? বাইকটা তো ফাঁকাই পড়ে আছে, সমস্যা কি? বিরাট শক্ত পেশিগুলো তার ছেঁড়া শার্টের ভেতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। না, এই শরীরটা আমি জিমে বানাইনি, বানিয়েছি কঠোর পরিশ্রমে, যার সাবস্ক্রিপশন আজীবনের। আমি শুধু স্পেশাল কোল্ড কফি ডেলিভারি দিতে এসেছি ক্ষীরা নামের একজনের জন্য। এটা কিয়ারা, বুঝলে? সোজা বেদের মুখে ছুঁড়ে মারল। নাম কোনোদিন ভুলবে না, এখন এখান থেকে চলে যাও। কফিটা সত্যিই খুব ভালো ছিল, ধন্যবাদ ম্যাম। হেজা শার্ট নিয়ে বেদ রেস্টুরেন্টে পৌঁছালো এবং তাড়াতাড়ি পোশাক বদলালো। তারপর সে হলের দিকে গেল তার স্যালারি নিতে। তার ম্যানেজার তাকে টাকা না দিয়ে, শোন, ধরেছিস? আজ স্টাফ কম। ওই কালো স্যুট পরা লোকটাকে দেখছিস? সে খুব স্পেশাল। যদি তুই তাকে খুশি রাখতে পারিস, তাহলে আমি 1 মাসের স্যালারি অ্যাডভান্সে দেব, আর তোর চাকরিটা পার্মানেন্ট করে দেব। ওয়াও স্যার, একসাথে 2টো লাড্ডু। আপনি শুধু বেদের কেরামতি দেখতে থাকুন। কিন্তু তার মাথা ভরে গেল প্রশ্নে, এই লোকটার সঙ্গে সেই ভয়ঙ্কর রাতের কি সম্পর্ক? কিছুক্ষণ পর লোকটা উঠে চলে গেলে বেদ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। টেবিল পরিষ্কার করতে গিয়ে বেদ দেখল লোকটা তার ফোন রেখে গেছে। বেদ ফোনটা তুলতেই লক স্ক্রিনে আপনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমি কিছুই চুরি করিনি। তোমার মতো লোকদের রক্তেই প্রতারণা থাকে। ম্যানেজার, কাল থেকে এই বদমাশটাকে যেন এই এলাকায় আর দেখা না যায়। সম্ভব নয়, তবে একটা বাজেট স্মার্টফোন সে নিতে পারবে। এটুকু খরচ করলে সে পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে, এমনকি খাবারের টাকাও থাকবে না। কিন্তু তার হৃদয়ের ক্ষুধা ছিল অন্য কিছু। সোনিয়ার মুখের সেই মিষ্টি হাসি। লোহার শিকল দিয়ে তার হাত বেঁধে তাকে জোর করে একটি গাড়িতে তুলল। বেদ নিশ্চিত ছিল রেস্টুরেন্টের সেই লোকটাই তাকে চিনে নিয়ে এই লোকগুলো পাঠিয়েছে। বেদ ক্ষোভে উন্মত্ত হয়ে লড়াই করতে লাগল। নিজের পুরো নাম শুনে বেদ স্তব্ধ হয়ে গেল। এই শহরে কেউ তার পুরো নাম জানত না। তাহলে তিনি জানলেন কিভাবে? কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। আপনি কোনো সাধারণ ডেলিভারি বয় নন। আমি উত্তরাধিকারী। আমি যাচ্ছি, টাটা, বাই বাই। দাঁড়া, আমরা জানতাম তুমি আমাদের বিশ্বাস করবে না। এটা দেখো। এই ছবির পেছনের সত্যিটা কি? বেদের বাবা মা কি কোনো গোপন মিশনের গুটি ছিলেন, নাকি তারা সত্যিই বিশ্বাসঘাতক ছিল? বেদের বাবা কি বড় পরিকল্পনা করছিলেন? বেদ কি সাবিত্রী রায়জাদার শর্ত মেনে নেবে? বেদ কিভাবে প্রমাণ করবে যে তার বাবা মা বিশ্বাসঘাতক ছিল না? আর কে সেই রহস্যময় মানুষ যে বেদের জীবন বাঁচিয়েছিল? বেদের জীবন ধ্বংসের পেছনে কার হাত? এটাই প্রশ্ন নয়, প্রশ্ন হলো এটা দেখে তোমার মনোভাব বদলেছে কিনা। বদলায়নি, তাই তো? তুমি খুব জেদি, কিন্তু আমি কম নই। আমি তোমাকে বোঝাতে থাকবো। শোনা যাওয়া উচিত, আমাদের ন্যায়। পোড়া বাড়িটার ভেতরে তার বাবা মায়ের চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল, আর দেওয়ালের সর্বত্র বড় বড় করে লেখা ছিল ট্রেটার। কাঁপতে কাঁপতে বেদ সেই ঘরে পৌঁছালো যেখানে সে সব কিছু হারিয়েছিল। হঠাৎ কেউ পেছন থেকে তাকে ধাক্কা দিল। একজন বিশ্বাসঘাতকের ছেলে সবসময়। বেদ, ছেলে, তুমি ঠিক আছো তো? আমরা ভাবতেই পারিনি আমাদের ছাড়া আর কেউ এখানে আসতে পারে। কিন্তু যেই হোক, এখন সে জেনে গেছে তুমি মুম্বাইয়ে ফিরে এসেছো। সিদ্ধান্ত তোমার। তুমি কি শিকার হবে নাকি শিকারী? বেদ এখনো সাবিত্রীর সব কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু এই পিস্তলধারী দাদির ওপর তার একটু ভরসা তৈরি হতে শুরু করেছিল। অ্যাকসেপ্টেড। ও হ্যালো ডেলিভারি বয়, গ্র্যান্ডমাদারের বড় ভুল বোঝাবুঝি হয়েছে। তার বয়স আর বিশ্বাসের সুযোগ নিও না।
এখনই গিয়ে পুরো সত্যিটা বলো, তুমি কে, কি করো, আর এখানে কি করছো, নইলে আমি। এই অভদ্র ধনী মেয়ে সাবিত্রী। এখন চলো, গ্র্যান্ডমাদার আমাদের জন্য অপেক্ষা করছেন। পিতৃর হৃদয় ভারী হয়ে উঠল। আজ প্রথমবার সে তার নাতনিকে কষ্ট দিল, কিন্তু চাইলেও সে তাকে সত্যিটা বলতে পারল না। সব ঠিক সেইভাবেই হচ্ছে। কিয়ারা আর বেদ সামনে যা আসছে তার জন্য একদমই প্রস্তুত নয়, কারণ আসল পরীক্ষা। ফোনের ওপার থেকে আসা সেই ভয়েসটা এখনো আসেনি। হঠাৎ পুরো ভেলার আলো নিভে গেল। কে এটা? তুমি কে? এমন এক বিলাসবহুল ম্যানশনে যেখানে অনুমতি ছাড়া হাওয়াও নড়ে না, সেখানে হঠাৎ করে কিভাবে আলো চলে গেল। সাবিত্রী বুঝে গেল এটা কোনো সাধারণ পাওয়ার কাট নয়, এটা আক্রমণ নয়, এটা চুরি। সে নিজের ঘরের দিকে গেল। বেদ ঢুকতেই একে একে সব বডিগার্ড কিছু না বলেই বেরিয়ে গেল। বিভ্রান্ত আর চিন্তিত বেদ সোজা সাবিত্রীজির ঘরের দিকে এগিয়ে গেল। এটা নয়। আপনারা দুজন আমাকে ওখানে একা রেখে চলে গেলেন, আর বাইরে এত হুল্লোড় কেন? বেদ, আপনি এত আপসেট কেন? বেদ, আমি তোমাকে যে ছবিটা দেখিয়েছিলাম সেটা এখান থেকে উধাও। কিন্তু গ্র্যান্ডমাদার, একটা ছবির অর্ধেকটা চোর কেন নেবে? এতে এমন কি আছে? ওটা শুধু একটা ছবি ছিল না, ওটার পেছনে এমন এক অদৃশ্য কোড ছিল যেটা তোমার বাবা মা মারা যাওয়ার পর আর কেউ ডিকোড করতে পারেনি। সাবিত্রীর এই কথা শুনে বেদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কে বেদের বাবা মায়ের ছবিটা চুরি করলো, আর কেন? সাবিত্রী বেদকে কি দেখাতে চায়? 10 দিনের মধ্যে কি কিয়ারা এই বিয়ে ভেঙে দেবে? বেদ কি আর কে ইন্ডাস্ট্রি